মার্চ ফর ইউনিটিতে শহীদ মিনারে ছাত্র জনতার জমায়েত। দ্রুতই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চান শিক্ষার্থীরা। 14 বছর পর প্রকাশ্যে ছাত্র শিবিরের সদস্য সম্মেলন। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী সংগঠন বললেন জামায়াতের আমির। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি। প্রধান উপদেষ্টার রোডম্যাপ ধরেই এগুচ্ছে নির্বাচন কমিশন। এবং নতুন বছর বরণে সৈকতে ঢল। 31st নাইটে আতশবাজি বন্ধে মাঠে ভ্রাম্যমাণ আদালত। আগামী বছর থেকে নির্দিষ্ট স্থানে উদযাপন। স্বাগত। এখন বিকেলে শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচি চলছে। যোগ দিয়েছেন হাসনাত সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, মার্চ ফর ইউনিটির সর্বশেষ তথ্য কিংবা সর্বশেষ এখন যা ঘটছে তা আপনার মাধ্যমে জানতে চাই, এবং সেখানে যারা কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন এখন পর্যন্ত কেউ বক্তব্য দিয়েছেন কিনা, কি বলছেন তারা? বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকে মার্চ ফর আজকে যে কর্মসূচি সেটি কিন্তু এখন এখানে এই মুহূর্তে শুরু হচ্ছে একদম আনুষ্ঠানিকভাবে। এখানে 1 মিনিট জুলাই গণ অভ্যুত্থানে যে নিহত যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের জন্য কিন্তু আজকে এখানে 1 মিনিট এই মুহূর্তে নীরবতা পালন করা হচ্ছে। এবং আজকের যে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা, সেটি মূলত আমরা জানি যে জুলাই আন্দোলনের যে ঘোষণাপত্র সেটিকে সমর্থন জানাতে এবং সেটির দাবিতেই কিন্তু আজকে এখানে কর্মসূচিটি হচ্ছে। এবং আরেকটা বিষয় একটু বলতে চাই যে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বানে সারা দেশ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই ঢাকায় আসতে শুরু করে। এবং আমরা দেখেছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ডাকা আন্দোলনের এই মার্চ ফর ইউনিটিতে এখানে সকাল থেকে শিক্ষার্থীরা আসতে শুরু করে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলে এই কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং আমরা দেখছি যে দুপুর হতে হতেই এই যে শহীদ মিনার রয়েছে সেটি কিন্তু কানায় কানায় মানুষ ইতোমধ্যেই একবারে ভরে গেছে। এবং ঠিক এই মুহূর্তে এখন আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে কিন্তু আনুষ্ঠানিকভাবে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা আজকে এখানে যেটি দেখেছি দুপুর থেকেই যে এখানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে ডকুমেন্টারি যেভাবে করে আন্দোলন শুরু হয়, কোটা আন্দোলন থেকে শুরু করে এরপরে নানাভাবে শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমন পীড়ন করা হয় এবং আন্দোলনকে বাধাগ্রস্ত করতে গিয়ে নানাভাবে অত্যাচার নির্মম নির্যাতন করা। এবং শিক্ষার্থীরা বলছেন যে গণহত্যা চালানো হয়েছিল বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে। সেই গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমরা দেখেছি ঠিক এখন পর্যন্ত সব ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহের কিন্তু একটা ডকুমেন্টারি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখানে দেখিয়েছে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয় যে আমরা এখানে দেখছি যে আমরা দুপুর নাগাদই এখানে যে আন্দোলনে যারা আহত হয়েছেন, সেই আহত যারা চোখ হারিয়েছেন, যারা পা হারিয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন, অর্থাৎ তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদেরকে জীবন্ত শহীদ বলছে, তারা কিন্তু আজকে এই শহীদ মিনারের বেদিতে এসে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে শুধু আহতরা নয়, যারা পরিবার যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারের লোকজনও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা আজকের এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। আহতরা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে তাদের উপর যেভাবে নির্মমভাবে নির্যাতন চালানো হয়, তাদের উপর যেভাবে গুলিবর্ষণ করা হয়, তাদের অনেককে যে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, এর বিচার তারা চান। আমরা কথা বলেছি নিহত পরিবারের, শহীদ পরিবারের লোকজনের সঙ্গে। শহীদ পরিবারের লোকজন বলছেন তাদের যে সন্তান কিংবা এর পরিবারের যে একমাত্র উপার্জনক্ষম যে ব্যক্তিটি ছিলেন, তাদেরকেও যে এই আন্দোলনে
আওয়ামী লীগ যে তাদের সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে গুলি করে হত্যা করেছে তারা বিচার হিসেবে ফাঁসি চান। তারা বলছেন যে শেখ হাসিনা সহ এই জুলাই অভ্যুত্থানের যারা বিরোধিতা করেছে এবং ছাত্রদের উপর যারা নির্মম নির্যাতন এবং করেছে তাদের প্রত্যেকের ফাঁসি এখানে কিন্তু দাবি করছে শিক্ষার্থীরা, আন্দোলনরত প্রত্যেকে। এবং আমরা দেখেছি যে এখানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়েই কিন্তু এই মুহূর্তে এখানে যে আন্দোলনরত শিক্ষার্থীরা মার্চ ফর ইউনিটি প্রোগ্রামে এসেছেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গাতেই কিন্তু অবস্থান করছেন। বিশেষ করে এই যে শহীদ মিনারকে কেন্দ্র করে, কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে এখানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে একদম কানায় কানায় মানুষে এখানে ভরপুর হয়ে গিয়েছে এবং যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানে আমরা দেখছি যে লোকজন কিন্তু বাড়ছে এই আন্দোলনে এবং প্রত্যেকের আসলে সুরে প্রত্যেকের কথাই যে দাবি আসলে ফুটে উঠছে সেটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি যে কোনোভাবে হোক দিতেই হবে। এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের বাংলাদেশে যে 1947-এর যে দেশ বিভাগ থেকে শুরু করে এরপর ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা সংগ্রাম 1971-এর, এরপর আমরা দেখেছি যে 75-এর আগ মুহূর্তে যে ধরনের শাসন চলেছে সেটির বিরোধিতা করা হচ্ছে এখানে। এবং এরপরে আমরা দেখেছি যে স্বৈরাচার এরশাদের যে বিষয়টি সেটিকেও এই ঘোষণাপত্রে নিয়ে আসতে এবং সব গত 15 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যেভাবে করে সাধারণ মানুষের উপর নির্মম নির্যাতন, নিপীড়ন এবং বৈষম্যের যে একটি বাংলাদেশ গড়ে তুলেছিল, শিক্ষার্থীরা বলছেন সেই বিষয়টিকেও এই ঘোষণাপত্রে নিয়ে আসতে হবে। এবং তারা বলছেন যে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার 2009 সালের জানুয়ারিতে সরকার গঠন করে, এরপরই 1-2 মাস পরই যখন পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার মধ্য দিয়ে এবং যেভাবে করে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নীল নকশা এঁকেছিল, এরপরে তারা বলছেন যে শুধু দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়েই থেমে থাকেনি সরকার। তারা পরবর্তীতে এখানে যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক নির্বাচনের সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যখন আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আসে, তারাই আবার পরবর্তীতে ক্ষমতাকে পাকাপোক্ত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তারা বিলুপ করে। এবং আমরা দেখেছি যে এবং শিক্ষার্থীরাও বলছে এরপরে শাপলা চত্বরের যে ভয়াবহ নির্মম নির্যাতন মাদ্রাসা এবং মাদ্রাসার শিক্ষকদের উপর সেখানে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটির প্রতিবাদে শিক্ষার্থীরা এখানে বলছেন। এবং এরপরে একের পর এক 2014 সালের একতরফা নির্বাচন এবং এর পরবর্তীতে 2018 সালের মধ্যরাতের নির্বাচন এবং সবশেষ 2024 সালের যে শিক্ষার্থীদের মতে যে পাতানো নির্বাচন এবং সেই নির্বাচনের সেই 3টি অগণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে যে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসে এবং সবশেষ ক্ষমতায় এসে শিক্ষার্থীরা আমরা দেখেছিলাম যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যখন শিক্ষার্থীদের আন্দোলনের দাবির মুখে যখন কোটাকে বাতিল করা হয়, এরপর আবার চলতি বছরে আমরা দেখলাম যে আওয়ামী লীগ সরকার আবার পুনরায় ক্ষমতায় আসার পরে যখন আবার কোটাকে বহাল করা হলো, তখন কিন্তু শিক্ষার্থীরা আবার এই আন্দোলনে যুক্ত হয় এবং আন্দোলনে নানা রকম বাধা বিপত্তি দেয়া শুরু করা হয়। এবং আমরা দেখেছি যে জুলাইয়ের যে আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন, সেখানে আওয়ামী লীগ সরকার নানাভাবে শিক্ষার্থীদের সেই আন্দোলনে বাধা দেয় এবং নানাভাবে তারা কিন্তু এখানে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্রকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় বলেই কিন্তু শিক্ষার্থীরা মন্তব্য করেন। এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে নানাভাবে নির্যাতন এবং অনেকে এখানে আহত এবং শহীদ হন।
আমরা দেখেছি যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ, তাকে যেভাবে করে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে গুলি করে রাস্তায় দিবালোকের তাকে হত্যা করা হয় পুলিশের গুলিতে, সেই থেকেই কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন আরও দানা বেঁধে ওঠে এবং এই আন্দোলন ধীরে ধীরে কিন্তু সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। আমরা দেখেছি যে এক পর্যায়ে এই আন্দোলনটি ছিল 9 দফা আন্দোলন। 9 দফা আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় 1 দফা আন্দোলনে। আজকে এই যে কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, ঠিক একইভাবে কিন্তু 1 দফা দাবিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে গত 4 আগস্ট এই শহীদ মিনারেই জড়ো হয়েছিল এবং 5 আগস্ট কিন্তু শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে এবং পদত্যাগ করতে বাধ্য করে সাধারণ শিক্ষার্থী এবং দেশের ছাত্র জনতা। এরপর শেখ হাসিনা যে ভারতে পালিয়ে যান, তারা শিক্ষার্থীরা বলছেন যে ভারতে শেখ হাসিনাকে ভারত এই খুনি হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে তাকে ফিরিয়ে আনতে হবে এবং ফিরিয়ে এনে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার করতে হবে শেখ হাসিনা সহ এই শেখ হাসিনার লেলিয়ে দেয়া ছাত্রলীগ এবং তৎকালীন প্রশাসনের বিভিন্ন পদে, পুলিশ প্রশাসনের বিভিন্ন পদে যারা দায়িত্বরত থেকে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে আসলে তাদেরকে দেশে এনে বিচার করতে হবে, সেটি কিন্তু তারা দাবি করছেন এবং তারা বিচার হিসেবে তারা দাবি করছেন যেন ফাঁসি তাদেরকে দেয়া হয়। এবং আরেকটি বিষয় এখানে বলতে হয়, এখানে শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা কিন্তু দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রীদের উপর যেভাবে করে লাঠি চার্জ করে ছাত্রলীগের নেতাকর্মীরা, সেই দৃশ্য কিন্তু সারা বাংলাদেশ দেখে। এরপর কিন্তু এই ছাত্রীদের উপর এই নির্মম নির্যাতন দেখে কিন্তু আরও এই আন্দোলন দানা বেঁধে ওঠে এবং শুধু এখানেই নয়, শিক্ষার্থীরা বলছেন যে ছাত্রলীগ যেভাবে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি কায়েম করেছিল বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে এবং হল দখল, ক্যান্টিন দখল, সিট বাণিজ্য এবং সেখানে এককভাবে রাজনীতির যে একটি পায়তারা তারা করেছিল সেটির কিন্তু তারা এখানে বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে আমরা কিন্তু দেখেছি যে সরকার পতনের পর একটা পর্যায়ে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি ওঠে এবং সরকার কিন্তু বিগত সময়ে ছাত্রলীগের যেসব সন্ত্রাসী কার্যক্রম ছিল সেইগুলোকে দেখিয়ে কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। এবং আমরা যদি বলি যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে শিবির সন্দেহে যে হত্যা করা হয়, আবরার ফাহাদ মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন এবং তার পরদিনই আসলে সারা রাত তার উপর নির্মম নির্যাতন করে তাকে এক পর্যায়ে হত্যা করা হয়। সেটি কিন্তু তখন সারা দেশ দেখে। তো শিক্ষার্থীরা বলছেন যে সেই আবরার ফাহাদ থেকে শুরু করে যে সারা পুরো দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের উপর কর্তৃত্ববাদী আচরণ করেছে, সেই কর্তৃত্ববাদী আচরণ যেন আর পরবর্তীতে কোনো দল এসে না করতে পারে, সেটি কিন্তু আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আলোচনায় বলছেন। আমরা দেখছি যে এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য দেওয়া শুরু করেছেন। তার আগে কিন্তু আমরা দেখেছি নানা স্লোগানে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন ক্যাম্পাস থেকে তারা এখানে জড়ো হতে থাকে এবং ধীরে ধীরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শহীদ মিনার সেটি কিন্তু এখন একরকম জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি প্রোগ্রাম শুরুর আগে কিন্তু এখানে যে শেখ হাসিনার যে অপশাসন ছিল সেই অপশাসনগুলোর একটি ডকুমেন্টারি এবং তিনি কিভাবে করে গণহত্যা চালিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের উপর, সাধারণ মানুষের উপর, সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে। এবং আজকে শিক্ষার্থীরা যে বক্তব্যে যে বিষয়টি আসলে তুলে ধরছেন, শুধু এই গণহত্যাই নয়, মূলত গত 15 বছরের এই শাসন যেভাবে করা হয়েছে, সেখানে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে যেভাবে ধসিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের দেশের যে
আমাদের যে দেশের যে অর্থনীতিকে যে একেবারে শেষ করে দেওয়া হয়েছে এবং মূল্যস্ফীতি যেভাবে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, সেটির কিন্তু বিরোধিতা করছেন এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন শুধু অর্থনীতিই নয়, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছেন। এবং সবশেষ আমরা দেখেছি যে 2021 সালের শিক্ষাক্রম প্রণয়নের মধ্য দিয়ে যেই শিক্ষাক্রম এই দেশের বাস্তবতায় কোনোভাবেই বাস্তবায়নযোগ্য নয়, এমন একটি শিক্ষাক্রম ডাক্তার দীপুমণি যখন শিক্ষামন্ত্রী এবং নওফেল যখন উপমন্ত্রী এবং তাদের নেতৃত্বে এরকম একটি কারিকুলাম, যেটি একেবারেই বিতর্কিত একটি শিক্ষা কারিকুলাম, সেটিকে কিন্তু এই দেশের সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষাক্রম পরিবর্তন একটি শিক্ষাক্রম পরিমার্জন বা সংস্কার এটি ধারাবাহিক প্রক্রিয়া, কিন্তু সেই শিক্ষাক্রম বা পরিমার্জন কতটুকু হবে সেটি আমরা যতটুকু জানি যে উন্নত বিশ্বে কিন্তু একটি কারিকুলাম কিন্তু 8 থেকে 10% পরিবর্তন হয় পরিবর্তনের সময়। কিন্তু আমরা যদি দেখেছি 2012 সালের কারিকুলাম যখন 2021 সালের কারিকুলামে 21 সালের কারিকুলাম যখন দেওয়া হলো 12 সালের কারিকুলাম বাদ দিয়ে, তখন কিন্তু 12 সালের কারিকুলামের সাথে কোনো মিল না রেখেই একেবারেই সম্পূর্ণ নতুন একটি কারিকুলাম 2021 সালের কারিকুলামটি বাস্তবায়ন করা হয় 2023 সালে বাস্তবায়নের মধ্য দিয়ে। এবং সেই কারিকুলামের বিরোধিতাও তারা করছেন, বলছেন যে এর মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের পায়তারায় এদেশের যে সরকার ছিল, আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তারা এটি করেছিল। এবং তারা বলছেন যে শুধু এটাই নয়, এর মধ্য দিয়ে যে ভারতের যে আগ্রাসন, তারা কিন্তু সেটির প্রতিবাদও করছেন, যে ভারত যেই শেখ হাসিনা এদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, এদেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এবং সেই শেখ হাসিনাকে ভারত যখন আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে শুধু ক্ষান্ত থাকেনি, এরপর নানা রকম সেদেশের গণমাধ্যমগুলোতে নানা রকম অপপ্রচার চালানো হয় ভারতীয় গণমাধ্যমে, সেটির প্রতিবাদও কিন্তু এখানে আজকে করা হচ্ছে। আমরা দেখছি যে এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছেন, তারা কিন্তু বলছেন যে আজকের যে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এই মার্চ ফর ইউনিটি কর্মসূচির মধ্য দিয়ে আসলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেটির ঘোষণাপত্রের সপক্ষে এখানে আজকে কিন্তু শিক্ষার্থীরা একত্রিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এখানে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ কিন্তু আজকে এখানে উপস্থিত আছেন। আমি একটু আবারও বলতে চাই যে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই আসলে আমরা যেটি লক্ষ্য করেছি, ঢাকার বাইরে থেকে যেসব বাসে করে শিক্ষার্থীরা বা বিভিন্ন বাহনে করে যেসব শিক্ষার্থীরা এসেছেন, সেসব বাস বাহনগুলোকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত আসতে নিরুৎসাহিত করা হয়। এবং সেগুলোকে কিন্তু যে আগারগাঁওয়ের যে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ রয়েছে, সেই বাণিজ্য মেলার মাঠে কিন্তু বাসগুলোকে আমরা পার্কিং করতে দেখি। আমরা সেখানে সকালে ছিলাম এবং দেখেছি এক এক করে বাসগুলো সেখানে আসতে থাকে এবং শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে বা বিভিন্ন স্থানে নেমে কিন্তু তারা ধীরে ধীরে এই ইয়াতে আসতে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা দেখেছি এরপরে ধীরে ধীরে কিন্তু শহীদ মিনারে লোকজন, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে থাকে এবং এই মুহূর্তে আসলে যদি বলতে হয় যে এখানে কিন্তু একরকম জনসমুদ্রের রূপ নিয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে। আমরা দেখেছি শুধু আন্দোলনরত শিক্ষার্থীরা নয়, সেই আন্দোলনে যারা আহত হয়েছেন, যাদেরকে বলা হচ্ছে যে জীবন্ত শহীদ, তারা কিন্তু এই আজকের মার্চ ফর ইউনিটিতে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু শহীদ মিনারের যে পাদদেশে তাদেরকে কিন্তু সেখানে বসার তাদের জায়গা রাখা হয়েছে।
আমরা আন্দোলনে যেসব জুলাই গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থী সাধারণ মানুষ যারা আহত হয়েছেন আমরা তাদের কাছে গিয়েছিলাম। আমরা দেখেছি কেউ চোখ হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন এবং কেউ আসলে দু চোখ দিয়ে দেখতেও পান না, এরকম মানুষও কিন্তু এখানে আছেন। এবং আমরা দেখেছি যে একজন আমাদেরকে দেখালেন তার শরীরের হাতে পায়ে বিভিন্ন জায়গায় আসলে যে গুলির চিহ্ন সেটি কিন্তু আমরা এখানে দেখেছি। আমরা আহতদের সঙ্গে কথা বলেছি। আহতরা বলছেন যে তাদেরকে যারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন করেছে, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে বিপ্লবী হিসেবে ঘোষণা করা হোক এবং জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটি যত দ্রুত সম্ভব সেটি যেন দেয়া হয়। এবং আরেকটা বিষয় বলতে হয় যে শুধু আহতরা নন, এখানে কিন্তু আমরা দেখেছি যে শহীদ যারা হয়েছেন তাদের পরিবারের লোকজনও কিন্তু এখানে এসেছেন এবং কারো সন্তান যাদের সন্তান শহীদ হয়েছে এরকম লোকজন এখানে এসেছেন এবং এদেশের ক্ষমতাসীন সরকারি যেভাবে পাখির মতো হেলিকপ্টার দিয়ে গুলি করে সাধারণ শিক্ষার্থী মানুষকে হত্যা করেছে সেই হত্যার বিচারের তারা দাবি করছেন এবং বিচার হিসেবে তারা বলছেন যে ভারত যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে এই শাস্তির আওতায় শাস্তি স্বরূপ তাকে ফাঁসি থেকে শুরু করে শেখ হাসিনার সঙ্গে তার যত দোষর রয়েছে এবং শেখ হাসিনাকে যারা ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব প্রশাসনে যারা ঘাপটি মেরে এখনো বসে আছে তাদেরকেও সরিয়ে আনতে হবে এবং এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় যে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগের যে অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠন যারা এই জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন চালায় এবং বাধা সৃষ্টি করে তাদের কিন্তু এখানে বিচারের দাবি করতে হবে এবং বিচারের দাবি তারা করছেন এবং বিচার হিসেবে তারা ফাঁসি দাবি করছেন। আমরা দেখছি যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু তাদের প্রোগ্রামটি একেবারে আনুষ্ঠানিকভাবে এখানে 4টা নাগাদ শুরু করেছে এবং আমরা প্রথমে দেখেছি 1 মিনিট নীরবতা পালন করা হয় 2024-এর যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে এবং সংবিধান এখনো বহাল রয়েছে। এই সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দিতে পারে নাই। এই সংবিধান দাড়ি টুপিওয়ালাদেরকে অধিকার দিতে পারে নাই। এই সংবিধান আলেমদেরকে জঙ্গি বানিয়েছে। সেই সংবিধানের বাংলাদেশে থাকতে পারে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই বাংলাদেশের ছাত্র জনতা
বলেছিলাম আমরা নাও ফিরতে পারি, আমাদের ফেরার আর কোনো ইচ্ছে নাই, কিন্তু এই বাংলার জমিনে ফেসিবাদের কবর রচনা করে দেবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক রিফাত জসিম। বক্তব্য দিচ্ছেন রিফাত জসিম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি যে কর্মসূচি চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেখানে ছাত্র থেকে শুরু করে অন্যান্য অনেকেই সেখানে সমবেত হয়েছেন এবং সেখানে ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় যেই নেতারা রয়েছেন তারাও সেখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই 31 তারিখে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি তারা ঘোষণা করেছিলেন সেটি পূর্ব নির্ধারিত ঘোষণা ছিল, যদিও আজকের দিনে ঘোষণাপত্রের একটা ব্যাপার উঠেছিল যে 31 তারিখে 24শে জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি তারা ঘোষণা করতে যাবেন, কিন্তু গতকালকে তারা একটি মিটিং করেন এবং সেখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা সেটি তুলে নেন। কারণ হচ্ছে এর আগেই বর্তমান অন্তর্বর্তী সরকার, দর্শক এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আবার বিভিন্ন জায়গা থেকে, নারায়ণগঞ্জ থেকে, যাত্রাবাড়ি থেকে, ময়মনসিংহ থেকে, গুলশান থেকে, কদমতলী, শ্যামপুর থেকে, জামালপুর থেকে আমাদের বিপ্লবীরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। এখন বক্তব্য দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। সংক্ষিপ্ত বক্তব্য দিলেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। দর্শক, আপনারা শুনছিলেন যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন তারা একে একে বক্তব্য রাখছেন। যেটি বলছিলাম যে গতকালকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান যে আজকে যেই ঘোষণা তারা দিয়েছিলেন যে সেটা পাঠ করা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেটি যেহেতু অন্তর্বর্তী সরকার তারা নিজেরাই ঘোষণাপত্রের ব্যাপারে তারা নিশ্চয়তা দিয়েছে, যে কারণে আর আজকে সেই কর্মসূচিকে বদলে তারা মার্চ ফর ইউনিটি হিসেবে ঘোষণা করে এবং সারা বাংলাদেশ থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা রয়েছেন এবং ছাত্ররা রয়েছেন তারা এখানে দেশের বাইরে থেকেও এখানে উপস্থিত হয়েছেন। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, আবারও আমরা তার কাছে যাচ্ছি। থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসলে এখানে সকাল থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকা যে কর্মসূচি মার্চ ফর ইউনিটি, সেই আন্দোলনে অংশ নিতে কিন্তু ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা উপজেলার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং আমরা যেটি দেখেছি ঢাকার বাইরে থেকে সব আন্দোলনকারীরা এসেছেন, আমরা তাদের সাথেও কথা বলছি এবং আমাদের কাছে যে খবরটি এসছে যে আন্দোলনে আজ থেকে কিছু জায়গায় আওয়ামী লীগের হামলার শিকার হয়েছে কোথাও কোথাও, সেটিও কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সূত্রে জানতে পেরেছি। এবং আরেকটা বিষয় আসলে বলতে হয় যে
সর্বস্তরের মানুষ জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র সেটির সপক্ষে কিন্তু আজকে এখানে অংশ নিতেই সেটিকে সেটির সপক্ষে কিন্তু আজকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা যে মার্চ ফর ইউনিটি সেই কর্মসূচিতে এখানে সারা দেশ থেকে শিক্ষার্থীরা এসে কিন্তু অংশ নিচ্ছে। কিন্তু আজও আমরা আরেকটা বিষয় দেখেছি, শুধু সাধারণ শিক্ষার্থীরা নয়, আমরা দেখেছি যে যেসব পরিবারের শহীদ পরিবার যারা আছে, শহীদ পরিবারের লোকজনও কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে যারা সন্তান হারিয়েছেন অথবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তারা কিন্তু এখানে এই আজকের এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে এসছে। আমরা এখানে আজকে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, যেমন আমরা একইভাবে কথা বলেছি এখানে যারা আহত হয়েছেন। আমরা দেখেছি যে এখানে অনেকেই চোখ হারিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে গুলিতে, পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন, কারো পা হারিয়েছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন। এরকম অসংখ্য আহত কিন্তু এই আন্দোলনে কিন্তু আজকের এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে কিন্তু অংশ নিতে এসেছেন। আহত এবং শহীদ পরিবারের লোকজনের জন্য যেমন আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় বলতে হয় যে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, এখানে কিন্তু আক্রমণ করা হয়েছে, হামলা করে এখানে যে জাতীয় নাগরিক কমিটি তাদের নেতৃবৃন্দ কিন্তু এখানে শহীদ মিনারে আছেন এবং আমরা দেখছি যে তারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন। এবং এই প্রোগ্রাম শুরু হবার আগে যেটি হয়েছে আমরা দেখেছি যে ঠিক 4টা নাগাদ কিন্তু এখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের শহীদ পরিবারের যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু তাদের স্মরণে কিন্তু 1 মিনিট নীরবতা পালন করা হয় এই কর্মসূচির শুরুতেই। এবং আমরা তার আগে যেটি দেখেছি, শিক্ষার্থীরা যখন জড়ো হচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি যে এই আন্দোলনে যেভাবে করে শিক্ষার্থীদের উপর গত জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে করে আন্দোলনে তাদের উপর নির্মম নির্যাতন করা হয়, তাদের উপর গুলি করা হয় এবং যে গণহত্যা চালানো হয় সেটির উপর কিন্তু একটি এখানে ডকুমেন্টারি কিন্তু এখানে প্রদর্শন করা হয়। এবং শিক্ষার্থীরা এখানে যেসব স্লোগান দিচ্ছেন আমি যদি একটু বলি, সে তার মধ্যে রয়েছে ভারতের যে ভারত সেই ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েই তারা ক্ষান্ত থাকেননি। এর পরবর্তীতে আমরা কি দেখেছি, এর পরবর্তীতে যেটি দেখা যাচ্ছে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার আসলে চালানো হয়। এবং আমরা এখন শিক্ষার্থীরা এই মুহূর্তে যে স্লোগানটি দিচ্ছেন যে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার যেমন গঠন করা হয়েছে সেই সরকারকে কিভাবে বিপ্লবী সরকার করা যায় সেটি কিন্তু তারা আজকে এখানে সেই দাবিটি কিন্তু তারা করছেন। এবং আমরা যদি একটু দেখি পাখির চোখেও যদি আমরা দেখি যে এই মুহূর্তে ঠিক শহীদ মিনারে একেবারে আমরা দেখবো যে কিন্তু মানুষ এখানে আজকে সাধারণ শিক্ষার্থীদের পদচারণা এখানে কিন্তু ভরে গেছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা বা এই মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় এবং বিশেষ করে এই কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কিন্তু মানুষ সাধারণ শিক্ষার্থীদের একরকম ঢল নেমেছে। একজন প্রবাসী যোদ্ধা বক্তব্য দিবেন। এখানে আমরা শিক্ষার্থীদের সাথে যেটি কথা বলে জেনেছি, তারা বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান মূলত শুরু হয় যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। সেই কোটা সংস্কার একটি যৌক্তিক আন্দোলন ছিল। আন্দোলনকে নানা রকম বাধা বিঘ্ন সৃষ্টি করা হয় এই আন্দোলনে, এবং কি এক পর্যায়ে আওয়ামী লীগের যে
আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে কায়েম করেছিল, সেই ছাত্রলীগকে কিন্তু এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়া হয়। এবং আমরা যেটি দেখেছি যে এই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লেলিয়ে দেওয়ার উপর আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপর যেভাবে নির্মম নির্যাতন করা হয় সেটির কিন্তু এখানে প্রতিবাদ করা হচ্ছে। এখানে যে মার্চ ফর ইউনিটি, অর্থাৎ এখানে সারা দেশের মানুষকে যে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র এবং এটিকে সমর্থনের দাবিতে আজকে যে মার্চ ফর ইউনিটি প্রোগ্রাম, এর মধ্যে কিন্তু বলছেন যে যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে বিপ্লবী হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে। শুধু তাদেরকে বিপ্লবী হিসেবে ঘোষণা করলেই হবে না, মূলত পুরো সরকারকেই বিপ্লবী সরকারে রূপ নেওয়ার কথা কিন্তু তারা এখানে বলছেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানে যেটি দেখেছিলাম যে সেখানে একটি শান্তিপূর্ণ শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু একসময় আওয়ামী লীগ এবং তাদের ক্ষমতাসীন তারা ক্ষমতায় থেকে তাদের যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে পুরো রাষ্ট্রযন্ত্রকে কিন্তু শিক্ষার্থীদের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে আমরা দেখেছি যে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা থেকে শুরু দায়িত্বরত যেসব অফিসার, যেসব মন্ত্রীরা ছিলেন, তাদেরকে বহিষ্কার এবং তাদের বিচারের দাবিতে কিন্তু একসময় আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসময় 9 দফা দাবি দেয় এবং 9 দফা দাবি যখন আমরা দেখি যে শিক্ষার্থীদের উপর যে গণহত্যা চালানো হয়, হেলিকপ্টার থেকে শুরু করে হেলিকপ্টার থেকে উপর থেকে পাখির মতো গুলি করে শিক্ষার্থীদের যে আহত শিক্ষার্থীদের উপর যে নির্মম নির্যাতন এবং গণহত্যা চালানো হয়, কোন সম্পর্ক আমাদের থাকবে না। আমরা রক্ত দিয়েছি, আমরা দেখেছি যে সেই এরপরই কিন্তু 1 দফা আন্দোলনের রূপ নেয় সেই জুলাই গণ অভ্যুত্থান এবং কোটা সংস্কার আন্দোলন একটা যে 9 দফা থেকে 1 দফায় পরিণত হয়। 1 দফাটি ছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন। এবং মিনারে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, মিনারের যে দৃশ্যটি আমরা দেখছি ঠিক একই রকম দৃশ্য কিন্তু আমরা দেখেছিলাম 4 আগস্টে, অর্থাৎ শেখ হাসিনার পতনের আগের দিন। সেদিন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারকে কেন্দ্র করে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল এবং তাদের সেদিনের দাবি ছিল 1 দফা 1 দাবি এবং শেখ হাসিনার পদত্যাগের সেই দাবিটি ছিল। এবং আমরা 5 তারিখে যেটি দেখি, 5 তারিখেও কিন্তু শিক্ষার্থীরা সারা দেশ থেকে ঢাকায় আসতে শুরু করে একযোগে এবং তাদের যে কারফিউ ভেঙে শিক্ষার্থীরা কিন্তু এই শেখ হাসিনার পতনের জন্য তারা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যায় গণভবনের দিকে এবং এক পর্যায়ে শেখ হাসিনা পালাতে বাধ্য হয় এবং পদত্যাগ করে ক্ষমতাচ্যুত হন। এবং আমরা দেখছি যে এখানে এরপরে যে আন্দোলনটি, এরপরে যে শেখ হাসিনার পতন হলো, পতনের পর কিন্তু একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর শিক্ষার্থীরা বলছেন যে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করা হয়নি এবং এই শেখ হাসিনাকে গত 15 বছরে ফ্যাসিস্ট শাসক হিসেবে গড়ে তুলতে যারা সবচেয়ে বেশি ভূমিকায় ছিল, বিশেষ করে যে প্রশাসনের বিভিন্ন পদে যারা আসীন ছিলেন এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারাই আসলে এই সরকারকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছিল, তাদের এখনো কোনো প্রকার তাদের বিরুদ্ধে কোনো বিচারের কোনো ব্যবস্থা করা হয়নি। তাদের বিচারের ব্যবস্থা করার জন্য কিন্তু এখানে শিক্ষার্থীরা দাবি তুলছেন। এবং আমরা আরেকটা বিষয় যদি একটু বলি যে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে যে শিক্ষার্থীদের যে মার্চ ফর ইউনিটি কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু আমরা দেখছি যে শুধু শিক্ষার্থীরা নয়, ইতোমধ্যে কিন্তু সাধারণ মানুষও কিন্তু আপামর মানুষও কিন্তু এখানে আসতে শুরু করেছেন আমরা দেখছি। আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। আমাদের উদ্যোগের পরে আমরা দেখেছি সরকার উদ্যোগ নিয়েছে জুলাই প্রক্লামেশন তারা ঘোষণা করবে সকল ছাত্র জনতা রাজনৈতিক পক্ষকে সাথে নিয়ে। তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এই ছাত্র জনতার উদ্যোগকে তারা চিনতে পেরেছেন, তারা অ্যাকনলেজ করেছেন। তাদেরকে বলতে চাই জানুয়ারির 15 তারিখের মধ্যে তাদেরকে প্রক্লামেশন ঘোষণা করতে হবে, নতুবা ছাত্র জনতা আবারও 3 তারিখের মতো এবং 31 ডিসেম্বরের মতো আবারও লাখে লাখে ছাত্র জনতা নেমে আসবে। সময় আর ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। আপনারা সকলে জানেন আমাদেরকে বিচার এবং সংস্কার আদায় করতে হবে। রাজপথে আপনাদের থাকতে হবে সকলকে। আপনারা আমাদেরকে কথা দেন, আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। সবাইকে ধন্যবাদ। এখন সেই ঘোষণাপত্রটি কত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হয়, কত তাড়াতাড়ি দেওয়া যায়, সেটি কিন্তু আজকে এখানে শিক্ষার্থীরা বলছেন এবং তারা যত দ্রুত সম্ভব জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের কিন্তু তারা দাবি করছেন। এবং আমরা সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলে জেনেছি যে এই জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেখানে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ যেমন থাকবে, সেখানে থাকবে এর দর্শক, আপনারা দেখছেন যে শহীদ মিনারে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি চলছে, সেটি কেন্দ্রীয় নেতারা এখনও উপস্থিত হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতা এখানে উপস্থিত হয়েছে। এবং সেখানে কিছুক্ষণ আগেও একটি স্লোগান আমরা শুনছিলাম যে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। অর্থাৎ গত এই জুলাই আগস্টের যেই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যেই ঘোষণাপত্র নিয়ে এত কথা হচ্ছে, সেটি আজকে প্রকাশের কথা ছিল এই শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। তবে গতকালকে যেহেতু অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র রাজনৈতিক দল এবং সবার মতামত নিয়ে নিজেরা প্রকাশের একটি সিদ্ধান্ত নিয়েছে এবং তারপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা কর্মসূচি দিয়েছে আজকে শহীদ মিনার, এবং এখানে সারা বাংলাদেশ থেকেই তারা উপস্থিত হয়েছেন। এই শহীদ মিনারের একটা বিশেষ, আমরা জানি যে শহীদ মিনারের এমনিও বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের সব কিছুর সঙ্গে শহীদ মিনার ভাষার সাথে যেভাবে জড়িত, ঠিক তেমনি জুলাই গণ অভ্যুত্থানেও এই শহীদ মিনারের একটি মুখ্য ভূমিকা ছিল। সেটি হচ্ছে যে এখান থেকেই জুলাই গণ অভ্যুত্থানে যখন 9 দফা দাবি তোলা হয়, তখন এই শহীদ মিনারের এক সমাবেশ থেকে সেই 9 দফা দাবি 1 দফা দাবিতে রূপান্তরিত হয় এবং সেই দাবিটি তখন ছিল একটাই দাবি যে তখনকার যে সরকার, সেই সরকার ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার পদত্যাগের দাবি উঠে এই শহীদ মিনারের এই সমাবেশ থেকেই। যে কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের পরে এখন পর্যন্ত যত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত কিংবা ঘোষণার বিষয় যখনই আসে, তখনই এই শহীদ মিনারের বিষয়টি আসলে উঠে আসে। ঠিক একই রকমভাবে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর ছাত্র জনতা এখানে সমবেত হয়েছেন এবং তারা একটাই এখান থেকে একটা যে বিষয় উঠে আসছে, সেটি হচ্ছে যে দাবি তারা করছেন, সেটি হচ্ছে যে জুলাই আগস্টে যেই খুন হয়েছে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী কিংবা সেই সময়ের তার ছাত্রলীগ কিংবা যে পানি লাগবে, পানি, সেই যে
শব্দটি ছিল শহীদ মীর মুগ্ধের। তার বাবা কিন্তু এই মুহূর্তে এই গণ অভ্যুত্থান, আজকে যে মার্চ ফর ইউনিটি, সেই কর্মসূচিতে কিন্তু এখন বক্তব্য রাখবে। আমরা কিন্তু দেখছি যে মীর মুগ্ধের বাবা এখন কথা বলবেন এবং এখানে যে ধরনের স্লোগানগুলো তোলা হচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অর্থাৎ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু আজকেও এই মার্চ ফর ইউনিটি কর্মসূচি থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে এবং আরো স্লোগান তোলা হচ্ছে যে আবু সাঈদ শেষ হয়নি যুদ্ধ, কারণ এখনো দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় আবারও সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে আম জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। যে স্লোগান দেয়া হচ্ছে সেটি হচ্ছে আবু সাঈদ মুগ্ধ, যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ। আমরা নিশ্চয় স্লোগানগুলো শুনতে পাচ্ছি। সেই স্লোগানে এখানে বলা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেভাবে গণহত্যা চালানো হয়েছে, সে গণহত্যার বিচার, এবং শুধু গণহত্যা নয়, এদেশের 1971-এ যে মহান স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেই স্বাধীনতা সংগ্রাম যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল। আমি একটি প্রশ্ন করতে চাই যে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টার দিয়ে ভারতে পলায়ন করেছে। শেখ হাসিনার পর 2 দিন পরে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, মাত্র 8 তারিখে। আমি বলতে চাই, তখন তো ডক্টর ইউনূস বা এই সরকার ছিল না, তাই সে ভারতে পলায়ন করেছে। 8 তারিখের পরে 2 মাস 3 মাস পর, 2 মাস 3 মাস পর দেখা যায় আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের 3 মাস পর দেশ থেকে সহযোগীরা এবং হেফাজতে এই দেশ থেকে বিদায় নিয়েছে। আমি বলতে চাই, এই সরকারকে যারা তাদেরকে বিচারের আওতা না এনে তাদেরকে হেফাজতে দেশ থেকে পলায়নের সুযোগ করে দেয়, তাদেরকে আমি এই সরকারকে দেখতে চাই না। তাই আমি এই সরকারের যারা গাফিলতি করবে তাদের অবিলম্বে পদত্যাগ চাই এবং শহীদ মীর মুগ্ধ সহ যারা শহীদ হয়েছে তাদের বিপ্লবী যোদ্ধা এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আজকে যারা এখানে উপস্থিত আছেন, যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা সহ যারা আহত হয়েছে, সবাইকে আমি একটি দাবি জানাবো, বিপ্লবী যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। আমাদের সাথে এসে এই যে আমাদের এই সমাবেশে এসে যুক্ত হয়েছেন ঝালকাঠি জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী সহযোদ্ধারা। এই জুলাই গণ অভ্যুত্থানের যে অন্যতম শহীদ মীর মুগ্ধ, তার গর্বিত পিতা, তিনি কিন্তু এই মুহূর্তে এই আন্দোলনে এই যে মার্চ ফর ইউনিটি, সেই কর্মসূচিতে কিন্তু তিনি একটু আগে বক্তব্য রাখলেন এবং তিনি যেটি বললেন যে তার যে শেখ হাসিনা কাঁথা ভেঙে দেশ থেকে পালায়, আজকে তার 5 মাস পরে কেন আমাদের আবার শহীদ মিনারে এক হতে হলো? গত 5 মাসে সরকারের কি প্রোক্লেমেশন ঘোষণার সুযোগ হয় নাই? তারা কি এতই ব্যস্ত ছিল যে তারা একটা জুলাইয়ের ঘোষণাপত্র ঘোষণা করার সময়টা করে উঠতে পারে নাই? এই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এই উদ্যোগটা গ্রহণ করি যে এই জুলাইয়ে যে যোদ্ধারা জীবন দিয়ে রাস্তায় যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, তাদের সেফটি আমাদের দিতে হবে। এটা আমাদের ঐতিহাসিক দায়। আজকে গতকালকে রাতে যখন প্রধান উপদেষ্টা প্রেসিং আবার ঘোষণা করেছে যে তারা প্রোক্লেমেশন সকলকে নিয়ে ঘোষণা করবে, আমরা সেটা কিন্তু সাধুবাদ জানিয়েছি। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালকে চাই না।
আজকে 31শে ডিসেম্বর আমরা রীতিমতো বাধ্য হয়ে এখানে একত্রিত হয়েছি। গত 5 আগস্টের পরে নতুন বাংলাদেশের রূপ তখনই সফল হইত যদি আলোচনার টেবিলে সবকিছু থেকে সমাধান আসতো, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার টেবিলে কোনো সমাধান আসে না। আমাদের জনগণের সমাধান শুধুমাত্র রাজপথ। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্পষ্টভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। এই মানুষগুলোর প্রপার ট্রিটমেন্ট, তাদের পুনর্বাসন হইতে হবে এবং সরকার সম্পূর্ণ দায় নিয়ে এই পরিবারগুলোর সেফটি, যার হাত চলে গেছে, পা চলে গেছে, যার চোখ চলে গেছে, তার সেফটি সরকারকে দিতে হবে। তার চাকরি, তার জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। খুব বেশি কথা বাড়াবো না, আমাদের অনেক বক্তা সামনে আছেন, কিন্তু আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্ট কথা বলতে চাই যে জুলাই মরে যায় নাই। আমরা জুলাইয়ের স্পিরিট নিয়ে এখনো পর্যন্ত রাস্তায় আছি এবং আমরা কোনোভাবে সেই 90-এর মতো, সেই 71-এর মতো 24কে ব্যর্থ হতে দিব না। আমরা 24-এর যোদ্ধা, সবাইকে এই জুলাইয়ের স্পিরিট সমুন্নত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। কিন্তু শিক্ষার্থীরা এখানে বলছেন যে 1972-এর যে মুজিববাদী সংবিধান, সেই সংবিধান কিন্তু সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারেনি। তারা অর্থনীতিকে সচল করতে ব্যর্থ হয় এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠার বিপরীতে বরং গণতন্ত্রের কবর রচনা হয় এবং এই সংবিধান এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে ব্যর্থ হয়। এখন তাদের প্রত্যাশা যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতেও যেন যে উদ্দেশ্য নিয়ে এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়, সেই জুলাই গণ অভ্যুত্থানে যেন ব্যর্থ না হয়। অর্থাৎ সাধারণ মানুষের ভোটের অধিকার থেকে শুরু করে প্রত্যেকের যে স্বাধীনতার অধিকার, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, সব অধিকার প্রতিষ্ঠার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আমরা জানি যে এখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম একজন সমন্বয়ক ছিলেন সার্জিস আলম, তিনি কিন্তু এখন কথা বলবেন এবং তিনি কিন্তু এখন আমরা জানি যে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বেও আছেন। হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে, লাশের উপরে দাঁড়িয়ে এক দফা ঘোষণা হয়। আগস্ট 5 এই আগস্ট 5-এ বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5-এর যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ? আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখন উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা, আবার যারা আহত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা, আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই। আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না।
আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট দিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যে খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে মার্চ ফর ইউনিটি। সেখান থেকে আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। এখন টেলিভিশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।